হ্যালো স্টুডেন্ট, সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। তো আজকে থেকে আমরা শুরু করব স্ট্যাটিক্স। ঠিক আছে, ক্লাস 11-এর একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আছে যেটাকে বলা হয় স্থিতিবিজ্ঞান বা স্ট্যাটিক্স। সেই চ্যাপ্টারটা আমরা এখানে শুরু করব। তো তোমরা বুঝতেই পারছো যে নাম অনুসারে স্থিতিবিজ্ঞান মানে হচ্ছে কোনো বস্তু সাম্যাবস্থায় থাকার সত্ত্ব। এবার সাম্যাবস্থায় থাকতে গেলে নিশ্চয়ই তার উপর প্রযুক্ত সমস্ত রকম বলগুলোর লব্ধি শূন্য হতে হবে এবং তার সঙ্গে তার উপর প্রযুক্ত টর্ক শূন্য হতে হবে। তো এগুলো সম্পর্কে সমস্ত কিছু আমরা ডিটেলসে পড়ব। তো দেখো, প্রথমে আমাদের যে সংখ্যাটা লিখতে বলেছে সেটা হচ্ছে ভরকেন্দ্র কাকে বলে, এর রাশিমালা লেখো। ভরকেন্দ্র, কোনো বস্তুর ভরকেন্দ্র মানে হচ্ছে এমন একটা বিন্দু যেখানে ধরে নেওয়া হয় তার সমস্ত ভরটা কেন্দ্রীভূত হয়ে আছে। ঠিক আছে, কিন্তু এইভাবে ভরকেন্দ্র সংজ্ঞা দেওয়া হয় না। ভরকেন্দ্র সংজ্ঞা এরকম দেওয়া হয় যে ভরকেন্দ্র হচ্ছে বস্তুর মধ্যে এমন একটা বিন্দু যে বিন্দু দিয়ে আমি যদি কোনো বল প্রয়োগ করি তাহলে বস্তুটার কোনো ঘূর্ণন গতি হবে না, শুধুমাত্র সরণ হবে, রৈখিক সরণ হবে, তার কোনো ঘূর্ণন হবে না। ঠিক আছে, আমরা এতদিন পর্যন্ত যে ক্যালকুলেশনগুলো করেছি সেখানে বস্তুটাকে একটা বিন্দু ভর ধরেছি, কিন্তু প্রকৃতপক্ষে কোনো বস্তু কিন্তু বিন্দু ভর নয়, সেটা কিন্তু বিস্তৃত বস্তু হয়, তাই না? আমরা বিন্দু বস্তু বলতে এরকম বস্তু বোঝাই, তো কোনো বস্তুই তো এরকম হয় না। সাধারণত বস্তু এরকম বিস্তৃত বড় বড় কোনো বস্তুতে হয়। তাহলে আমরা যদি কোনো বস্তুকে একটা বিন্দু বস্তু ধরতে চাই তাহলে আমাদের ভরকেন্দ্রের কনসেপ্ট লাগবে। ভরকেন্দ্র মানে হচ্ছে যে গোটা বস্তুটার ভর এমন একটা বিন্দুতে আছে, মানে একটা জায়গায় কেন্দ্রীভূত আছে, যে বিন্দুটাকে আমরা ভরকেন্দ্র বলবো। তো ফিজিক্সের ভাষায় ভরকেন্দ্র হচ্ছে কোনো বস্তুর মধ্যে অবস্থিত এমন একটা বিন্দু, মনে করে এইখানে যদি বিন্দুটা হয় তাহলে সেই বিন্দুতে যদি আমি বল প্রয়োগ করি তাহলে বস্তুটার কোনো ঘূর্ণন হবে না, কোনো রোটেশন হবে না, তার শুধু রৈখিক সরণ হবে। ঠিক আছে, এবার আমরা কী করে বার করব আস্তে আস্তে আমরা বুঝি। যেমন যদি বলে যে দুটো বস্তুর ক্ষেত্রে, মনে করো দুটো বস্তু, এইখানে একটা বস্তু, এখানে একটা M1 ভরের বস্তু আছে আর এখানে একটা M2 ভরের বস্তু আছে। এর স্থানাঙ্ক হচ্ছে x1 y1 আর এর স্থানাঙ্ক হচ্ছে x2 y2। তাহলে এদের ভরকেন্দ্র কত হবে? তাহলে এদের ভরকেন্দ্রের সূত্র হবে x সেন্টার অফ মাস যদি ভরকেন্দ্র হয়, মানে এর সেন্টার অফ মাসটা যদি এইখানটাই হয়, যার স্থানাঙ্ক x সেন্টার অফ মাস y সেন্টার অফ মাস যদি হয়, তাহলে x cm সমান হবে m1 x1 প্লাস m2 x2 বাই m1 প্লাস m2। আর y সেন্টার অফ মাস কত হবে? একই রকমভাবে m1 y1 প্লাস m2 y2 বাই m1 প্লাস m2। ঠিক আছে, এবার এইটাই যদি অনেকগুলো বস্তু হয়ে যায়, যদি অনেক বস্তু, মানে এখানে যদি অসংখ্য এরকম বস্তু থাকে যাদের স্থানাঙ্কগুলো আমরা জানি, তাহলে সেক্ষেত্রে এক্স সেন্টার অফ মাস যেটা হবে m1 x1 প্লাস m2 x2 এরকম করে চলতে থাকবে, প্লাস m3 x3 এরকম করে চলতে থাকবে, ডিভাইডেড বাই টোটাল ভর m1 m2 ছিল এখানে, এখানে টোটাল ভর হবে মানে m1 প্লাস m2 প্লাস m3 প্লাস ডট ডট করে চলতে থাকবে। একইভাবে ওয়াই সেন্টার অফ মাসটাও সেরকমই হবে m1 y1 প্লাস m2 y2 প্লাস m3 y3 এরকম করে চলতেই থাকবে বাই m1 প্লাস m2 প্লাস m3 এরকম করে চলতে থাকবে, মানে নিচে হবে টোটাল ভর। ঠিক আছে, এগুলো সব বিচ্ছিন্ন বিচ্ছিন্ন বস্তু। যদি এখানে x1 y1 না দিয়ে যদি আমাকে পজিশন ভেক্টর, মনে করো এর পজিশন ভেক্টর r1 বলে দিল, এর পজিশন ভেক্টর বলতো r2, তাহলে সেক্ষেত্রে r সেন্টার অফ মাসের ফর্মুলা হতো, যেটা একটা ভেক্টর কোয়ান্টিটি, এই r1 r2 হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, এবং r সেন্টার অফ মাসের ফর্মুলা হতো m1 r1 প্লাস m2 r2 বাই m1 প্লাস m2। যদি আমাদের ভেক্টর নোটেশন দিয়ে এদের অবস্থান ভেক্টরগুলোকে নির্দেশ করতো তাহলে সেক্ষেত্রে আমরা সেন্টার অফ মাসটা, ভরকেন্দ্রটাকে আমরা এইভাবে বার করতাম। যদি কোনো বিস্তৃত বস্তু হতো, এগুলো তো সব বিন্দু ভর, এটি যদি কোনো বিস্তৃত বস্তু যদি হতো তাহলে সেক্ষেত্রে আমাদের সেন্টার অফ মাসের যে ফর্মুলা হতো, এক্স সেন্টার অফ মাস যেটা হতো সেটা তো 1/m ইন্টিগ্রেশন এক্স ডিএম, সেটা আমাদের ইন্টিগ্রেশন করে বার করতে হতো। এই যেখানে এমটা হচ্ছে সেই বিস্তৃত বস্তুটার টোটাল ভর। একইভাবে ওয়াই সেন্টার অফ মাস যেটা হতো সেটা হতো 1/m ইন্টিগ্রেশন ওয়াই ডিএম। তাহলে মোটামুটি এতগুলো উপায় আছে যে উপায়ে আমরা সেন্টার অফ মাস বার করতে পারি। যদি কোনো সমসত্ব সুষম আকৃতির কোনো বস্তু হয় তাহলে সেক্ষেত্রে তার সেন্টার অফ মাসটা মাঝখানে থাকে। যেমন কোনো যদি এরকম যদি চাকতি যদি কোনো কিছু হয়, চাকতি যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে সেন্টারে থাকবে ভরকেন্দ্র। যদি ভরটা সুষমভাবে বণ্টিত থাকে, যদি এরকম করে ত্রিভুজ যদি হয়
এই ত্রিভুজের ক্ষেত্রে ভরকেন্দ্রটাই হবে তার সেন্টারটা হবে ভরকেন্দ্র, ঠিক আছে, তার ঠিক মাঝখানের যে পজিশন। এরকম বস্তু দেখলে আমরা মোটামুটি বুঝতে পারি যে সেটার ভরকেন্দ্র কোথায় হবে। যেমন আমাকে যদি একটা রড দেয়, সে বড় বড় যদি রড একটা দেয়, দিয়ে যদি বলে যে রডটার ভরকেন্দ্র কত, তাহলে আমি সেই রডটার ভরকেন্দ্র কী করে বার করব? যেমন আমাকে যদি জিজ্ঞেস করে যে এই রডটার ভরকেন্দ্র কত, তা আমি যদি এটাকে ব্যালেন্স করতে যাই, তাহলে একটা পজিশনে দেখবো যে এটা ব্যালেন্স হয়ে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, পড়ে যাচ্ছে। একটুখানি চেষ্টা করলেই তুমি দেখবে যে একটা পয়েন্ট পাবে যেখানটা এ দাঁড়িয়ে আছে, মোটামুটি দাঁড়িয়ে আছে। যে পয়েন্টটাতে এ দাঁড়িয়ে থাকবে সেই পয়েন্টটাই হচ্ছে ভরকেন্দ্র, মোটামুটি মিডলস কাছে। অর্থাৎ এই দণ্ডটার ভরকেন্দ্র বার করতে গেলে আমি যদি এটাকে ব্যালেন্স করতে চাই, তাহলে ঠিক মিডল পজিশনে একটা জায়গায় দেখবে এটাকে ব্যালেন্স হয়ে গেছে, সেই জায়গাটাই হচ্ছে ভরকেন্দ্র, ঠিক আছে। এটা একটু মুশকিল হচ্ছে, একটু এদিক ওদিক হলেই নড়ে যাচ্ছে, ঠিক আছে। যাক, মাঝখানটা হবে এর ভরকেন্দ্র। তাহলে এইগুলো হচ্ছে তার ভরকেন্দ্রের রাশিমালা। চলো আমরা অঙ্ক করি। আচ্ছা, অঙ্ক করার আগে কতগুলো জিনিস বুঝি। ভরকেন্দ্র যদি বার করতে চাই, তাহলে ভরকেন্দ্র যদি বার করতে পারি, তাহলে আমাদের অনেক কিছু সুবিধা হয়। যেমন কোনো বস্তু যদি মুভ করে, তাহলে এর মধ্যে প্রত্যেকটা পয়েন্টই মুভ করছে। মনে করলাম এখানে M1 বস্তু, এখানে M2 কণা। অ্যাকচুয়ালি মানে কি ব্যাপার, এটা মনে করে একটা বিস্তৃত বস্তু আছে, সেই বিস্তৃত বস্তুটাকে আমরা অসংখ্য বস্তু কণার সমষ্টি ধরতে পারি। তো মনে করলাম এখানে এই M1 কণাটার স্থানাঙ্ক হচ্ছে R1, M2 কণাটার স্থানাঙ্ক না, অবস্থান ভেক্টর হচ্ছে R2, M3 কণার অবস্থান ভেক্টর হচ্ছে R3। তাহলে এর ভরকেন্দ্রের অবস্থান কোথায় হবে? সেটা যদি আর সেন্টার অফ মাস বলি, সেটা হবে M1 R1 প্লাস M2 R2 প্লাস ডট ডট করে ডিভাইড বাই M1 প্লাস M2 প্লাস ডট ডট মোট ভর। এখানে এটা না লিখে টোটাল ভরটাই লিখতে পারি, ঠিক আছে। এবার আমি যখন এটাকে বল প্রয়োগ করব, বা এটা যখন সমবেগে ছুটবে, তখন প্রত্যেকটার বেগ আছে। M1 বস্তুটার একটা বেগ থাকবে, M2 বস্তুটার একটা বেগ থাকবে, M3 বস্তু কণাগুলোর একটা বেগ থাকবে। এবারে যদি আমি টোটাল বস্তুটার ভরবেগ ক্যালকুলেশন করতে চাই, তাহলে প্রত্যেকটা কণার ভরবেগ বার করতে হবে, দিয়ে তাদেরকে যোগ করতে হবে, তারপর আমরা গোটা বস্তুটার ভরবেগ পাবো, যেটা অনেক কঠিন কাজ। কিন্তু আমাকে এখানে দেখব যে পুরো প্রত্যেকটা কণার ভরবেগ আলাদা করে বার করতে হবে না। যেমন এটাকে আমরা লিখতে পারি M/R সেন্টার অফ মাস ইজ ইকুয়াল টু M1 R1 প্লাস M2 R2 প্লাস ডট ডট লিখতে পারি। এটাকে যদি টাইমের সাপেক্ষে ডেরিভেটিভ করি, তাহলে এমটা কনস্ট্যান্ট বেরিয়ে গেল, dr সেন্টার অফ মাস বাই dt ইজ ইকুয়াল টু M1 dr1 বাই dt প্লাস M2 dr2 বাই dt প্লাস ডট ডট। এইটা মনে হচ্ছে mv সেন্টার অফ মাস ইজ ইকুয়াল টু M1 v1 প্লাস M2 v2 প্লাস ডট ডট। অর্থাৎ বলছি কি, যে প্রত্যেকটা কোণার ভরবেগগুলো যোগ করলে যা হবে সেইটা সমান সেন্টার অফ মাসের বেগ, ভরকেন্দ্রের বেগ ইন্টু বস্তুটার ভর। তাহলে আমি যদি এই বিস্তৃত বস্তুটার ভরবেগ বার করতে চাই, তাহলে প্রত্যেকটা কোণার আলাদা করে ভরবেগ বার করতে হবে না। তুমি দেখো যে ভরকেন্দ্রটার বেগ কত, তার সঙ্গে বস্তুটার ভর গুণ করো, তাহলে সেইটাই হবে বস্তুটার ভরবেগ। তাহলে ভরকেন্দ্রটাকে যদি আমরা বার করতে পারি, তাহলে খুব ইজিলি আমরা বস্তুটার ভরবেগ বার করতে পারবো। শুধু আমাকে দেখতে হবে কি ভরকেন্দ্রটার বেগ কত, প্রত্যেকটা কণার ভরবেগ আলাদা করে বার করতে হবে না, ভরকেন্দ্রটার বেগটা বার করব, তার সঙ্গে বস্তুটার ভর গুণ করে দেবো, তাহলে সেইটাই হবে আমাদের বস্তুটার ভরবেগ। ভরকেন্দ্রটার ভরবেগ বার করলেই সেইটাই হবে বস্তুটার ভরবেগ, বুঝলে? তাহলে এটা আমাদের খুব সুবিধা হয়ে যাচ্ছে, ভরকেন্দ্রের ভরবেগ বার করলেই গোটা বস্তুটার ভরবেগ বার করতে পেরে যাচ্ছি। একইভাবে ত্বরণটা যদি বার করি, সেটার ক্ষেত্রে প্রত্যেকটা কোণার ত্বরণ আলাদা করে বার করতে হবে না। আমরা যদি এটাকে আরেকবার ডেরিভেটিভ করি, সময়ের সাপেক্ষে ডেরিভেটিভ করলে, ভি এর ডেরিভেটিভ করলে ত্বরণ আসে, তাহলে M/A সেন্টার অফ মাস ইজ ইকুয়াল টু M1 A1 প্লাস M2 A2 প্লাস ডট ডট। অর্থাৎ যদি আমরা বল ক্যালকুলেশন করতাম, এই বস্তুর উপর কতটা বল কাজ করছে, তাহলে অ্যাকচুয়াল নিয়ম হচ্ছে প্রত্যেকটা কণার ভরের সঙ্গে তার ত্বরণ গুণ করো, তাহলে প্রত্যেকটা কণার উপর প্রযুক্ত বল পাবো, সেই বলগুলোকে যোগ করো, দিয়ে পাবো আমরা টোটাল বস্তুটার উপর ক্রিয়াশীল বল। কিন্তু সেটা আমাদের করতে হবে না, আমাদের ইকুয়েশনে বলছে যে টোটাল যে বলটা কাজ করছে
সেটা ভরকেন্দ্রের ত্বরণ ইনটু টোটাল ভরের গুণফলের সঙ্গে সমান, অর্থাৎ ভরকেন্দ্রের উপর ক্রিয়াশীল যে বল তার সঙ্গে সমান। ঠিক আছে, তাহলে ত্বরণটাও আমরা বার করতে পারছি। তাহলে আলাদা আলাদা করে প্রত্যেকটা বস্তুর ভরবেগ বার করা দরকার নেই বা প্রযুক্ত বল বার করার দরকার নেই। ক্রিয়াশীল বল বার করতে গেলেই শুধু ভরকেন্দ্রের ত্বরণ আর বস্তুটার ভরকে গুণ করে দাও, তাহলে আমাদের কোশ্চেনটা ইজি হয়ে যাচ্ছে। অর্থাৎ এখান থেকেই আমরা বলতে পারি যে গোটা একটা বিস্তৃত বস্তুকে আমরা একটা কণা বস্তু হিসেবে ধরতে পারি, যে কণাটা তার ভর কেন্দ্রে অবস্থিত হবে এবং যে কণাটার ভর বস্তুটার ভরের সঙ্গে সমান হবে। তাতে আমাদের ক্যালকুলেশনে অনেক সুবিধা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা অ্যাকচুয়ালি একটা বস্তুকে, একটা বিস্তৃত বস্তুকে একটা বস্তু কণা হিসেবে ধরতে পারি, কিন্তু খেয়াল রাখতে হবে বস্তু কণাটার ভর যেন বস্তুটার ভরের সঙ্গে সমান হয় এবং সেই কণাটা যেন বস্তুটার ভর কেন্দ্রে অবস্থান করে। আমরা এতক্ষণ মধ্যে যা ক্যালকুলেশন করেছি সব কিন্তু বস্তু কণা ধরে। ঠিক আছে, চলো অঙ্ক করি। বলে যে 1 কেজি এবং 2 কেজি ভরের দুটি বস্তুকে এক্স ও ওয়াই অক্ষের উপর যথাক্রমে মূলবিন্দু থেকে 1 মিটার ও 2 মিটার দূরে রাখা আছে। সংস্থাটির ভর কেন্দ্রের অবস্থান নির্ণয় করো। চলো আমরা এইখানে আঁকি। এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। প্রথমে 1 কেজি ভর এক্স অক্ষ বরাবর আছে, তাহলে এইখানে 1 কেজি ভর আছে কত দূরে? 1 মিটার দূরে। 2 কেজি ভরটা কোথায় আছে? 2 মিটার দূরে। 2 কেজি ভরটা এখানে আছে, 2 কেজি ভর, এবং এটার দূরত্ব হচ্ছে 2 মিটার। ওয়াই অক্ষ বরাবর আছে, বলেই দিয়েছে। তাহলে এই ভর কেন্দ্রের অবস্থান নির্ণয় করতে বলেছে। 1 কেজি বস্তুটার যে স্থানাঙ্ক সেটা হবে 1 0, এক্স অক্ষ বরাবর 1, ওয়াই অক্ষ বরাবর 0। 2 কেজি ভরের যে স্থানাঙ্ক সেটা হচ্ছে 0 2। তাহলে ভর কেন্দ্রটা মনে করলাম এইখানটাই আছে, ধরলাম এইখানে আছে এক্স সিএম ওয়াই সিএম। দেখো বার করতে পারবে। এক্স সিএম এর ফর্মুলা কি? এক্স সিএম সমান m1 x1 প্লাস m2 x2 বাই m1 প্লাস m2। কত হবে? m1 x1 মানে 1 ইন্টু 1, তাহলে 1 হয়ে গেল, প্লাস m2 x2, m2টা হচ্ছে 2 কেজি, 2 ইন্টু 0, তাহলে 0 হয়ে গেল। m1 প্লাস m2 মানে 3, তাহলে 1 এর 3 হয়ে গেল। একইভাবে ওয়াই সেন্টার অফ মাস বার করব, m1 y1 প্লাস m2 y2 বাই m1 প্লাস m2। চলো বার করি। m1 y1 মানে m1 হচ্ছে 1, y1 হচ্ছে 0, তাহলে প্রথমটা 0 বেরোলো। m2 y2 মানে m2 হচ্ছে 2, y2 হচ্ছে 2, তাহলে 4 বেরোলো, আর নিচেরটা 3, তাহলে 4 3। তাহলে সেন্টার অফ মাসটা কোথায় হবে? তাহলে ভর কেন্দ্রের স্থানাঙ্ক, ভর কেন্দ্র কোথায় হবে? 1 এর 3 এবং 4 এর 3 এখানে অবস্থা হবে। তাহলে ভর কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে? 1 এর 3, 4 এর 3। বুঝতে পেরে গেছে? কঠিন কিছু নেই। তাহলে মোটামুটি 1 এর 3, 4 এর 3। এবার তোমাকে যদি বলে মূল বিন্দু থেকে দূরত্ব, বার করতে পারবে এখান থেকে। স্থানাঙ্ক যেহেতু পেয়ে গেছো তাহলে বার করতে পারবে। যদি বলে এইখান থেকে কত দূরত্ব, বার করতে পারবে। যে কোনো জায়গা থেকে তোমরা এটা ভরকেন্দ্রটাকে বার করতে পারবে। কোথায় অবস্থিত পেয়ে গেছি তো। নেক্সট অঙ্ক দেখি, চলো। নেক্সট অঙ্কতে বলেছে যে 6 একক ও 2 একক দুটি ভরের অবস্থান ভেক্টর যথাক্রমে 6i ক্যাপ মাইনাস 7j ক্যাপ এবং 2i ক্যাপ প্লাস 5j ক্যাপ মাইনাস 8k ক্যাপ, ওদের ভর কেন্দ্রের স্থানাঙ্ক কত? তো চলো আমরা বার করি। মনে করো এইখানে আছে 6 একক, 6 একক, আর এইখানে আছে 2 একক। এর অবস্থান ভেক্টর হচ্ছে r1 আর এর অবস্থান ভেক্টর হচ্ছে r2। ঠিক আছে, তো আমাদের সেন্টার অফ মাসটা কোথায় আছে জানতে চাইছি। মনে করো এখানে সেন্টার অফ মাস আছে, RCM আছে। RCM এর ফর্মুলা কি? RCM এর ফর্মুলা m1 r1 প্লাস m2 r2 বাই m1 প্লাস m2। r1 r2টা ভেক্টর বসাই। চলো 6 ইন্টু r1টা কত? r1টা বলে দিয়েছে 6i ক্যাপ মাইনাস 7j ক্যাপ, 6i ক্যাপ মাইনাস 7j ক্যাপ প্লাস m2টা হচ্ছে 2, r2টা কত দিয়েছে? 2 5 মাইনাস 8, 2i ক্যাপ প্লাস 5j ক্যাপ মাইনাস 8k ক্যাপ বাই m1 প্লাস m2 মানে হচ্ছে 8। ঠিক আছে, তাহলে কত হবে এটা? 6 6 36 আর 2 দুগুণে 4, তাহলে 40i ক্যাপ হবে। 6 7 42 আর 5 দুগুণে 10, তাহলে মাইনাস 32j ক্যাপ হবে। আর মাইনাস 8 দুগুণে 16, মাইনাস 8 দুগুণে 16k ক্যাপ।
বাই 8, তাহলে কোথায় হবে 5 i ক্যাপ মাইনাস 4 j ক্যাপ মাইনাস 2 k ক্যাপ। তাহলে এইটাই হচ্ছে আমাদের ভরকেন্দ্রের স্থানাঙ্ক। ঠিক আছে, এমন কোনো কঠিন কিছু নেই। চলো নেক্সট দেখি। কি বলেছে দেখি, 1 মিটার বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের শীর্ষ বিন্দুগুলিতে 1 গ্রাম 2 গ্রাম ও 3 গ্রাম ভর বিশিষ্ট 3টি কণা অবস্থিত। সংস্থাটির ভর কেন্দ্রের অবস্থান নির্ণয় করো। চলো কি দিয়েছে দেখি। বলেছে এরকম একটা ত্রিভুজ আছে, এইখানে আছে 1 গ্রাম, এখানে আছে 2 গ্রাম, আর এখানে আছে 3 গ্রাম, এবং প্রতিটা বাহু বলে দিয়েছে 1 মিটার করে। অর্থাৎ এইটা 1 মিটার, এইটা 1 মিটার, এটাও 1 মিটার। ঠিক আছে, তাহলে এর ভর কেন্দ্র কোথায় আছে আমাদের জানতে চাইছে। চলো বার করি। এটা বার করার জন্য আমি এই দিকটাকে এক্স অ্যাক্সিস ধরলাম আর এই দিকটাকে ওয়াই অ্যাক্সিস ধরলাম। তাহলে 2 গ্রামের স্থানাঙ্ক নিশ্চয়ই 0 0 হবে, 3 গ্রামের স্থানাঙ্ক কোথায় হবে 1 0 হবে। ঠিক আছে, 1 গ্রামটার স্থানাঙ্ক কোথায় হবে, 1 গ্রামটার স্থানাঙ্ক বার করার জন্য আমি এখানে একটা লম্ব টানলাম। ঠিক আছে, তাহলে এইখান থেকে এই দূরত্বটা কত, হাফ মিটার, তাহলে এখানে হাফ লিখলাম। এক্স অক্ষটা হাফ, এর কোণটা যেহেতু 1 তাহলে এটা হাফ। তাহলে এইখান থেকে এইটুকুনি কত, এইটা যদি 1 হয় আর এটা যদি হাফ হয়, তাহলে এইটা যেটা হবে সেটা হচ্ছে √1² মাইনাস হাফ স্কোয়ার, 1² মাইনাস হাফ স্কোয়ার, মানে 1/4, মানে 1 মাইনাস 1/4, তার মানে হচ্ছে √3/2। ঠিক আছে, এটা হবে 4 মাইনাস 1 মানে 3/4 হবে, তারপরে √3/2 হবে। তাহলে এইটা হচ্ছে 1 গ্রামের স্থানাঙ্ক। এগুলো ইজি বার করা। যেমন যদি বলে এক্স সেন্টার অফ মাস কোথায় হবে, m1 x1 প্লাস m2 x2 প্লাস m3 x3 বাই m1 প্লাস m2 প্লাস m3, তিনটে আছে বলে প্রথমত m1 x1টা 0, কারণ এখানে x কোঅর্ডিনেট 0। m2 x2 কত হবে, 3 আর 1, তার মানে 3 হয়ে গেল। তাহলে প্রথমটা 0, তারপর 3, তারপরে কত হবে m3 x3টা 1 ইন্টু হাফ, মানে হাফ হয়ে গেল। নিচে কত হবে, নিচে হতে হবে 2 1 3 আর 3 6, নিচে 6 হয়ে গেল। এটা কত হবে 3 2 6 7 2, তার মানে 7 12 হয়ে গেল। ঠিক আছে, প্রথমটা 0, তারপরে 3 1 3 আর তারপরে হাফ। তাহলে এক্স সেন্টার অফ মাস পেয়ে গেলাম। ওয়াই সেন্টার অফ মাস দেখি, m1 y1 প্লাস m2 y2 প্লাস m3 y3 ডিভাইডেড বাই m1 প্লাস m2 প্লাস m3। প্রথম টার্মটা 0, কারণ y কোঅর্ডিনেট 0, দ্বিতীয় কোঅর্ডিনেটটা 0, দ্বিতীয়টাও 0, কারণ দ্বিতীয়টার y কোঅর্ডিনেটটা 0 হয়ে আছে। শুধু m3 y3 থাকবে, 1 ইন্টু √3/2, তার মানে উপরটা √3/2 আর নিচেরটা হচ্ছে 2 1 3 আর 3 6, তার মানে √3/6 12। তাহলে ভরকেন্দ্রের অবস্থান কোথায় হবে এইখানে অনুযায়ী, তাহলে ভরকেন্দ্রের অবস্থান হবে 7 12তে কমা দিয়ে √3/12। এই হচ্ছে ভরকেন্দ্রের অবস্থান। ঠিক আছে, বুঝে গেছে, খুব ইজি, তেমন কোনো ব্যাপার নেই। এখান থেকে তুমি যে কোনো, যেহেতু স্থানাঙ্ক পেয়ে গেছি, তাই আমরা যে কোনোভাবে যদি বলি যে 2 গ্রাম থেকে দূরত্ব কত, তাহলে √8² প্লাস 8² দূরত্ব হয়ে যাবে। 2 গ্রাম থেকে দূরত্ব বার করবো। ঠিক আছে, চলো নেক্সট দেখি। তো বলেছে একটা পাথরকে 60 মিটার উঁচু টাওয়ার থেকে ফেলা হলো এবং একই সময়ে টাওয়ারের তলদেশ থেকে একটি পাথরকে 20 মিটার পার সেকেন্ড বেগে উল্লম্বভাবে উপরের দিকে নিক্ষেপ করা হলো। এই সময় থেকে শুরু করে সংঘর্ষের মুহূর্ত পর্যন্ত ভরকেন্দ্রের সরণ কত। তো মনে করো একটা ভূমি, এটা একটা টাওয়ার, 60 মিটার উঁচু টাওয়ার, একটা বস্তুকে টাওয়ারের উপর থেকে ফেলা হলো। ঠিক আছে, 60 মিটার উঁচু টাওয়ার থেকে ফেলা হলো। ঠিক একই সময়ে নিচে একটা বস্তুকে 20 মিটার পার সেকেন্ড বেগে ছোড়া হলো। তাহলে এক সময় দুটো বস্তু সংঘর্ষ হবে। ঠিক আছে,
তো আমাদের জানতে চাইছে যে ভর কেন্দ্রটার এখন ভর কেন্দ্রটা যেখানে আছে আর সংঘর্ষের সময় ভর কেন্দ্র যেখানে থাকবে নিশ্চয়ই সরবে কিছুটা, তো কতটা সরবে সেটা জানতে চাইছে। ভর কেন্দ্রটা কতটা সরবে প্রথম থেকে শুরু করে যখন সংঘর্ষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই ভর কেন্দ্র কতটা সরবে সেটা বার করতে পারছে। তাহলে প্রথমে আর সেন্টার অফ মাসটা কোথায় আছে? m1r1 প্লাস m2r2 বাই m1 প্লাস m2। মনে করলাম এইটা হচ্ছে m1 আর এইটা হচ্ছে m2। r1টা কত? r1টা হচ্ছে 60 মিটার, ঠিক আছে। একটি পাথরকে 60 মিটার উঁচু টাওয়ার থেকে ফেলা হলো এবং একই সময়ে টাওয়ারের তলদেশ থেকে একটি, আচ্ছা ভরটা একই আছে, ঠিক আছে। এখানে প্রশ্নটা বলে নাই, এখানে ভরটা দুজনেরই ভর সেম, এর ভর যা এরও ভর তাই, একই ভরের দুটো পাথরকে ফেলা হয়েছে, ঠিক আছে। প্রশ্নটাতে ভর দুটো একই হবে, এটা উল্লেখ করা নাই। তাহলে প্রথমে ভর কেন্দ্রটা কোথায় আছে? m1 ইন্টু 60, m ইন্টু 60, কারণ এর ভরটাকে m ধরেছি, প্লাস m ইন্টু 0, কারণ এর অবস্থান তো 0-তে আছে, এর হাইট তো 0, বাই 2m, ঠিক আছে। এটা তো 0 হয়ে গেল, এই এমটা এমটি কেটে গেল, 60/2 মানে 30 মিটারে আছে প্রথম ভর কেন্দ্রটা। এবার আমরা বার করব যে সংঘর্ষটা কোথায় হবে। মনে করলাম যে টি সময় পর সংঘর্ষ হবে, টি সময় পর সংঘর্ষ হবে, এটা ধরলাম। মনে করলাম এই প্রথমকার পাথরটা h1 উচ্চতা নামবে আর দ্বিতীয় পাথরটা h2 উচ্চতা উঠবে। তাহলে আমরা বলতে পারি h1 প্লাস h2 ইকুয়াল টু 60 মিটার, তাই না। h1 নামলো আর h2 উঠলো, এখানটা সংঘর্ষ হলো, তাহলে h1 প্লাস h2 সমান 60 মিটার। এবার h1টা কত? h1টা হবে হাফ gt স্কোয়ার। h কী করে পাবো? ut প্লাস হাফ gt স্কোয়ার। প্রথম পাথরটার ক্ষেত্রে বেগটা 0, প্রাথমিক বেগটা 0, তাহলে হাফ gt স্কোয়ার। দ্বিতীয় পাথরটার ক্ষেত্রে h2 হবে ut মাইনাস হাফ gt স্কোয়ার, কারণ দ্বিতীয়টা পাথরের ক্ষেত্রে ওপর দিকে যেহেতু উঠছে তাহলে ওর h সমান হবে ut মাইনাস হাফ gt স্কোয়ার, যেহেতু ওপর দিকে উঠছে, তাহলে এইটা সমান 60। হাফ gt স্কোয়ার কেটে গেল, ইউটা আমাদের বলে দিয়েছে 20 মিটার পার সেকেন্ড, তাহলে 20t ইজ ইকাল টু 60, তাহলে t ইজ ইকাল টু হবে 3 সেকেন্ড। তাহলে 3 সেকেন্ড পর সংঘর্ষ হবে, ঠিক আছে। তাহলে 3 সেকেন্ড পর এই বস্তুটা কতটা উঠবে? সেটা h2 উঠবে, এটাতে h2 বলেছি, h2টা কত? ut মাইনাস হাফ gt স্কোয়ার। ইউটা হচ্ছে 20, তাহলে 20 ইন্টু 3 মাইনাস হাফ ইন্টু জিটাকে 10 ধরি ইন্টু 3 স্কোয়ার, এটা 3 20 60, এটা কত হবে? 3 থেকে 9, 9 দেশে 90, 90 আর 45 মানে হবে 15 মিটার। তাহলে 15 মিটারে গিয়ে সংঘর্ষ হবে, ঠিক আছে। যখন এখানে 15 মিটারে থাকবে সেই সময় সংঘর্ষ হবে। তাহলে যখন সংঘর্ষ হবে তাহলে সংঘর্ষের পর আর সেন্টার অফ মাসটা কোথায় আছে? তখন দুজনেই 15 মিটারে আছে, তাহলে m ইন্টু 15 প্লাস m ইন্টু 15 প্লাস বাই 2m, তাহলে এটা হবে 2m ইন্টু 15 বাই 2m, 2m কেটে গেল, তাহলে 15 মিটার। দুটো বস্তুই একই জায়গায় আছে, ভরকেন্দ্র 15 মিটারেই থাকবে। তাহলে কতটা সরলো ভরকেন্দ্রটা? 30 মিটার ছিল, 15 মিটার, তাহলে ভরকেন্দ্রটা 15 মিটার নেমে এলো। তাহলে অতএব আমরা বলতে পারি, অতএব ভরকেন্দ্র 15 মিটার নেমে আসবে, ঠিক আছে। এইটা আরেকটা ভাবে করা যায়, এটাকে আমরা দুটো বস্তুকে একটা বস্তু হিসেবে ধরতে পারি যার ভরটা ভর কেন্দ্রে আছে। চলো আমরা সেইভাবে করি। তাহলে প্রথমে ভর কেন্দ্রটা কোথায় আছে? 30 মিটারে,
তাহলে আমরা বলতে পারি যে এটা দুটো বস্তু নয়, এটা একটাই বস্তু যেটা 30 মিটার উপরে আছে, ঠিক আছে, যেটা 30 মিটার উপরে আছে। ভরকেন্দ্রের বেগ কত হবে? সেটা হবে m1 v1 প্লাস m2 v2 ডিভাইড বাই m1 প্লাস m2। বোঝা গেল? তাহলে m1টা হচ্ছে m, তাহলে প্রথম বস্তুটার বেগ, প্রাথমিক বেগটা 0, এটা প্রাথমিক বেগ, ঠিক আছে, এটা প্রাথমিক বেগ ইউ সেন্টার, এটা প্রাথমিক বেগ 0, তাহলে m ইন্টু 0 প্লাস m ইন্টু ওর বেগ উপরের দিকে 20 বাই এটা 2m হয়ে গেল। তাহলে ভরকেন্দ্রের বেগ কত হবে? 10 মিটার পার সেকেন্ড। তাহলে যেটা আমরা ভরকেন্দ্র বলছিলাম, যেটা 30 মিটারে ছিল, তার বেগ, প্রাথমিক বেগটা উপর দিকে এবং তার বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। ভরকেন্দ্রের ত্বরণ কত হবে? এ সেন্টার অফ মাস, সেটা হবে m1a1 প্লাস m2a2 বাই m1 প্লাস m2। দেখো দুজনেরই ত্বরণ কাজ করছে জি, এবং দুজনের নিচের দিকে, ঠিক আছে। তাহলে এটা কত হবে? mg প্লাস mg বাই 2m, মানে জি হবে। তাহলে ভরকেন্দ্রটা জি ত্বরণে নামছে, ঠিক আছে। ভরকেন্দ্রটার প্রাথমিক বেগ হচ্ছে, প্রাথমিক অবস্থান হচ্ছে 30 মিটার, তার বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, এবং ভরকেন্দ্রটা জি ত্বরণের নিচে নামছে। তার মানে দেখো প্রথমে 30 মিটারে ছিল, অ্যাকচুয়ালি জিটা মাইনাস, এই সেন্টার অফ মাসটা নিচের দিকে, তো ওই জন্য মাইনাস 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাকচুয়ালি। তাহলে প্রথমে ওর বেগ ছিল 10 মিটার পার সেকেন্ড এবং ওপর দিকে, তাহলে ভরকেন্দ্র প্রথমে ওপরে যাবে, দিয়ে একসময় বেগ কমবে, কারণ জিটা ওর বেগটাকে কমিয়ে দেবে, এবং তারপর আস্তে আস্তে একসময় নিচের দিকে নামতে শুরু করবে। চলো আমরা করি। তাহলে ভরকেন্দ্রের সরণ জানতে চাইছে, তাহলে ভরকেন্দ্রের সরণ কত হবে? এস ইজিক্যাল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, কারণ জিটা নিচের দিকে কাজ করছে। প্রাথমিক বেগটা হচ্ছে 10, তাহলে 10 ইন্টু 3, কারণ সংঘর্ষটা 3 সেকেন্ড হচ্ছে, মাইনাস হাফ ইন্টু 10 ইন্টু 3 স্কোয়ার, কত হলো? 3 × 10 = 30 মাইনাস 5, 5 × 9 = 45, মানে মাইনাস 15 মিটার। মাইনাস বোঝাচ্ছে যে নিচের দিকে নেমে আসবে, এবং কত মিটার? 15 মিটার। অতএব আগে যে অঙ্কটা করেছি সেটাকে আমরা এইভাবেও করতে পারি, বুঝতে পারলে? চলো নেক্সট দেখি। চলো কি বলেছে দেখি। বলেছে আর ব্যাসার্ধের একটি m ভরের ছোট গোলককে 6r ব্যাসার্ধের 4m ভরের একটি ফাঁপা গোলকের ভেতরে মসৃণ দেয়ালের গায়ে ধরে রাখা আছে। ছোট গোলকটি ছেড়ে দিলে সেটি যখন অন্য প্রান্তে পৌঁছায় তখন গোলকের কেন্দ্রের সরণ কত? চলো কি দিয়েছে দেখি। মনে করো এখানে একটা বড় গোলক আছে এবং এই বড় গোলকের গায়ে একটা ছোট গোলক রাখা আছে, ঠিক আছে। ছোট গোলকটার ভর হচ্ছে m আর ব্যাসার্ধ হচ্ছে r। বড় গোলকটার ভর হচ্ছে 4m, ব্যাসার্ধ হচ্ছে 6r। কেন্দ্রটা এখানে আছে, কেন্দ্রটা এখানে আছে। আমি ধরলাম যে কেন্দ্রটার স্থানাঙ্ক হচ্ছে L0। গোটা সিস্টেমের ভর কেন্দ্র কোথায় আছে? গোটা সিস্টেমের ভর কেন্দ্র কোথায় আছে বার করবো। আমাদের প্রশ্নটা দিয়েছে যে এটাকে যদি ছেড়ে দিই তাহলে এই গড়াতে গড়াতে এখানে যাবে, যখন এখানে আসবে তখন এই কেন্দ্রটা কোথায় যাবে জানতে চাইছে। যেহেতু বাইরে থেকে বল প্রয়োগ করছি না, ভর কেন্দ্রটার কোনো সরণ হবে না, তাহলে এই অবস্থাতে ভর কেন্দ্রটা যেখানে আছে, যখন বস্তুটা এখান থেকে গড়িয়ে এখানে যাবে ভর কেন্দ্রটা সেইখানেই থাকবে, ঠিক আছে। তো এই প্রবলেমটাকে আমরা আরো ছোট করতে পারি। আমি ধরলাম যে এই বড় গোলকটা যার ভর হচ্ছে 4m, সেটাকে একটা বস্তু ধরলাম এবং সেটার ভর কেন্দ্র এখানে থাকবে। তাহলে এইখানে একটা পয়েন্ট ধরলাম, ভর কেন্দ্রটাকে একটাই পয়েন্ট, তার স্থানাঙ্ক হচ্ছে L0 এবং এর ভর হচ্ছে 4m। ছোট বস্তুটার ভর কেন্দ্র কোথায় আছে একটু হিসাব করো। এটি যদি L হয়, এই পয়েন্টে L + 6r হবে, কারণ
এই বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে 6r, তাহলে একবার ধারে এই পয়েন্টটা 6r হবে, তাহলে এই পয়েন্টটা হবে l প্লাস 5r। এটা যদি 6r হয় তার থেকে r কমবে, তাহলে l প্লাস 5r হবে। তাহলে ছোট বস্তুটা যার ভর হচ্ছে m, তার স্থানাঙ্ক হবে l প্লাস 6x প্লাস 5r, 0। তাহলে এটার ক্ষেত্রে x সেন্টার অফ মাস কোথায় আছে? 4m ইন্টু l প্লাস m ইন্টু l প্লাস 5r ডিভাইড বাই 5m, মোট ভর হচ্ছে 5m, হয়ে গেল 4m ইন্টু l প্লাস m ইন্টু l প্লাস 5r বাই 5m। এটা কত হলো? এটা হবে 4ml প্লাস ml প্লাস 5mr ডিভাইড বাই 5m। ঠিক আছে, এইটা দেখো 5ml হয়ে গেল, এই দুটো যুক্ত করে হয়ে গেল 5ml। তাহলে কত হবে? দেখো l প্লাস r হবে, তাহলে ভর কেন্দ্রটা কোথায় আছে? l প্লাস r এ, এই অবস্থাতে। এবার সেকেন্ড কেসটা চিন্তা করব। সেকেন্ড কেসে গোলকটা গড়িয়ে এখানে যাচ্ছে, সেকেন্ড কেসে বড় গোলকটা এখানে, ছোট গোলকটা এখানে গেছে। ধরলাম যে ছোট গোলকের যে সেন্টারটার পজিশন এখন x0, তাহলে এখন যে এই ছবিটা আঁকি, বড় গোলকটা এখানে আছে, তার স্থানাঙ্ক হচ্ছে x0, ভরটা হচ্ছে 4m। ছোট গোলকটা কোথায় আছে? এইখানে আছে, ভরটা হচ্ছে m। ছোট গোলকটার স্থানাঙ্ক কত হবে? ভালো করে বুঝো, এটা যদি x হয় এটা x মাইনাস 6r হবে, তার থেকে r বেশি হবে, তাহলে x মাইনাস 5r হবে। এইটা x, এই প্রান্তটা হবে x মাইনাস 6r, যেহেতু ব্যাসার্ধ হচ্ছে 6r, তার থেকে r এগোবো, তাহলে কত হবে? x মাইনাস 5r। তাহলে এইটার স্থানাঙ্ক হবে x মাইনাস 5r, 0। বোঝা গেল? আগের সঙ্গে এটা কম্পেয়ার করতেই পারছো। আগে বস্তুটা এখানে ছিল, গড়িয়ে এখানে চলে যাচ্ছে, যেহেতু ভর কেন্দ্রে কোনো পরিবর্তন হবে না, কারণ বাইরে থেকে কোনো বল প্রয়োগ করি নাই, তাহলে নিশ্চয়ই বড় গোলকটা একটু এদিকে সরবে। নতুন পজিশন বললাম x0, তাহলে বড় গোলকটা এখন x0-তে আছে, তাহলে ছোট গোলকটা x থেকে মাইনাস 6r করবো, দিয়ে প্লাস r করবো, x মাইনাস 5r অবস্থান করবে। ঠিক আছে, এখন সেন্টার অফ মাসটা কোথায় আছে? সেই সেন্টার অফ মাসটা নিশ্চয়ই এর সঙ্গে সমান হবে। তাহলে এইটার সেন্টার অফ মাস কোথায়? এইটা সেন্টার অফ মাস, তাহলে এখন সেন্টার অফ মাস সমান হবে m ইন্টু x মাইনাস 5r, x মাইনাস 5r প্লাস 4m ইন্টু x ডিভাইড বাই 5m, মোট ভর হচ্ছে 5m। এটা mx, এটা 4mx, তাহলে 5mx মাইনাস 5mr বাই 5m, তাহলে কত হলো? x মাইনাস r। দুটোই সেম, সেন্টার অফ মাসটা চেঞ্জ হবে না, যেখানে ছিল সেখানেই থাকবে, কারণ বাইরে থেকে বল প্রয়োগ করি নাই। তাহলে x মাইনাস r ইজ ইকাল টু l প্লাস r। তাহলে x ইজ ইকাল টু কত হবে? l প্লাস 2r। তাহলে এখন ভর কেন্দ্রের স্থানাঙ্ক, এখন এই সেন্টার অফ মাসটার সেন্টারটাই, মানে বড়টার সেন্টারটার স্থানাঙ্ক হবে l প্লাস 2r। আগে কোথায় ছিল? আগে ছিল l এ, তাহলে কতটা সরলো? তাহলে কেন্দ্রের সরণ, বড় যে ইয়েটা ছিল, বড় যে গোলকটা ছিল, তার কেন্দ্রের সরণ হবে 2r। আগে ছিল l0-তে, এখন এসছে l প্লাস 2r, 0-তে। তাহলে কতটা, কেন্দ্রটা কতটা সরলো? 2r পরিমাণ সরে গেল। বুঝতে পারা গেছে? আশা করি বুঝতে পারা গেছে। ঠিক আছে, একটু আস্তে আস্তে বুঝবে, তাহলে দেখবে কোনো অসুবিধা হবে না। চলো নতুন একটা টপিক বুঝি, এটাকে বলে বলের ভ্রামক। বলের ভ্রামক, কোনো বস্তু ঘোরে কখন? যেমন এই বস্তুটা যদি আমি এই দিকে টান দিই, তাহলে কি এটা ঘুরবে? এই দিকে যদি বল প্রয়োগ করি, এই বস্তুটা এই দিকে যদি বল প্রয়োগ করি, তাহলে কি ঘুরবে? ঘুরবে না। আমাকে তাকে এইভাবে একটা বল প্রয়োগ করতে হবে, তাহলে ঘুরবে। যদি এইখানে বল প্রয়োগ করি, তাহলে ঘোরাতে কষ্ট হবে। যদি এইখানে বল প্রয়োগ করি, খুব ইজিলি ঘুরবে।
যদি একবার কিনারায় মানে যত কেন্দ্রের দিকে যাব তত বেশি বল প্রয়োগ করতে হবে এটাকে ঘোরাতে গেলে। যেমন পুরনো দিনের যে কল হাতলগুলো আছে, সেই হাতলটা যত বড় হয় জল টিপতে তত সুবিধা হয়। তাহলে যে ধর্ম বা বলতে পারি যে বল আর দূরত্বের যে গুণফল বস্তুটাকে ঘোরাতে সাহায্য করে, সেইটা হচ্ছে বলের ভ্রামক। তাহলে ঘুরবে, কোনো একটা বস্তু সহজে ঘুরবে সেটা কার উপর নির্ভর করে? মনে করে এই দণ্ডটা এখানে আটকানো আছে, ঠিক আছে, আমি বস্তুটাকে এইভাবে বল প্রয়োগ করলাম, একটা বল প্রয়োগ করলাম, এই বলটা এখানে প্রয়োগ না করে যদি আমি এখানে প্রয়োগ করতাম তাহলে বস্তুটা কিন্তু অত সহজে ঘুরতো না। যত দূরে আমি বল প্রয়োগ করব তত বেশি ভালো ঘুরবে। আবার বলটাকে যদি আমি এইভাবে প্রয়োগ করতাম তাহলে কিন্তু অত ভালো ঘুরতো না। যদি আমি এইভাবে প্রয়োগ করি তাহলে সবচেয়ে ভালো ঘুরবে। বলের ভ্রামক মানে হচ্ছে যে বলটা প্রয়োগ করছি আর যে ঘূর্ণন অক্ষটা যেটা আছে বল থেকে, সেই ঘূর্ণন অক্ষের যে লম্ব দূরত্ব তাদের গুণফল। লম্ব দূরত্ব যদি আর হয় তাহলে বলের ভ্রামক যেটা হবে সেটা হচ্ছে এফ ইন্টু আর। এটা 90 ডিগ্রি লম্ব, ঠিক আছে। অ্যাকচুয়ালি এই কোণে যদি থিটা হয় আর এই দূরত্বটাকে যদি এল বলি, আমি দুটো এটাকে ঠিক আছে মনে করলাম এইটাকে আমি এক্স বলছি, এই দণ্ডটার দৈর্ঘ্যটাকে এক্স বলছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আর বাই এক্স ইজিক্যাল টু সাইন থিটা। তাহলে আরেক জায়গায় আমরা লিখতে পারি এক্স সাইন থিটা। ভেক্টর নোটেশনে বলের ভ্রামককে লেখা হয় এক্স ক্রস এফ, ঠিক আছে, এক্স দিয়ে লেখা হয় না। সাধারণত বলের ভ্রামক যেটা লেখা হয় সেটা হচ্ছে আর ক্রস এফ। মানে এই একটা দণ্ড, এটা হচ্ছে আর, আমি যে বলটা প্রয়োগ করেছি সেই বলটা হচ্ছে এফ, তাহলে বলের ভ্রামক সমান হবে আর ক্রস এফ। আরও ডিটেলসে যখন টর্ক পড়বো সেটা আমরা বুঝতে পারবো। কারণ আর ক্রস এফ যদি করি তাহলে ঘূর্ণনের দিকটার সঙ্গে মিলে, যেমন এটার ক্ষেত্রে যদি দেখি আরটা হচ্ছে এইদিকে, আর ক্যাপের ডিরেকশন, আর এফের ডিরেকশন হচ্ছে এইদিকে, এফ ক্যাপের ডিরেকশন। তাহলে আর ক্রস এফ করলে কি হবে? আর থেকে এফের দিকে ঘোরাতে হবে, বুড়ো আঙুলটা এইদিকে দেখাচ্ছে, আর যে বলটা প্রয়োগ করছি তার জন্য দণ্ডটা এইদিকে ঘুরছে। এই দিক বরাবর যদি আমি একটা রাইট হ্যান্ড স্ক্রু ঘোরাই সেটা কিন্তু ওপর দিকে উঠে আসবে, মানে বুড়ো আঙুলের ডিরেকশন আর এর ঘূর্ণনের ডিরেকশন সেম দেখাচ্ছে। ভালো করে যদি চিন্তা করি, এই দণ্ডটার উপর এফ বল প্রয়োগ করলে সেটা এইদিকে ঘুরবে, আর আর ক্রস এফ করলেও একই ডিরেকশনে দেখাচ্ছে, ঘড়ি কাটার বিপরীত দিকে দেখাচ্ছে, তাই না? এই দণ্ডটার উপর এফ বল প্রয়োগ করলে কি হবে? এই দণ্ডটা যেটা আছে সেটা ঘড়ি কাটার বিপরীত দিকে ঘুরবে, আবার আর ক্রস এফ করলেও সেটা ঘড়ি কাটার বিপরীত দিকেই দেখাচ্ছে। ওই জন্য আর ক্রস এফ হয়, এফ ক্রস আর হয় না, ডিরেকশনটাকে মেলানোর জন্য, ঠিক আছে। তাহলে বলের ভ্রামক মানে হচ্ছে প্রযুক্ত বল ইন্টু ঘূর্ণন অক্ষ থেকে প্রযুক্ত বলের লম্ব দূরত্ব। যদি প্রযুক্ত বলটা এইটা হতো তাহলে প্রযুক্ত বল আর লম্ব দূরত্ব গুণফল হতো, সেক্ষেত্রে লম্ব দূরত্বটা এর থেকে বড় হতো। অর্থাৎ প্রযুক্ত বলের সঙ্গে এই দূরত্বটা যত বেশি হবে বলের ভ্রামক তত বেশি হবে এবং বস্তুটাকে ঘোরানো তত সহজ হবে, ঠিক আছে। বলের ভ্রামক যদি শূন্য হয়ে যায় তাহলে সে বস্তু কিন্তু ঘুরবে না। যদি বলে বলের ভ্রামকের একক কি, বুঝতেই পারছো বলের ভ্রামক হচ্ছে নিউটন মিটার বা সিজিএসে লিখলে ডাইন সেন্টিমিটার। দেখো বলের ভ্রামকটা কার্যের এককের সঙ্গে সমান, নিউটন মিটার মানে হচ্ছে কার্যের একক, ঠিক আছে, জুল, কিন্তু এখানে নিউটন মিটার হিসেবেই লিখব। নেক্সট চলো এটা অঙ্ক করি। কি বলেছে? বলছে 1.4 মিটার দীর্ঘ একটি হালকা দণ্ডের দুই প্রান্তে 2 কেজি ও 5 কেজি ভরের দুটি বস্তু রাখা আছে। দণ্ডটির কোন বিন্দুতে ঠেকা দিয়ে রাখলে দণ্ডটি অনুভূমিক থাকবে,
ঠিক আছে, আমাকে বলেছে এরকম একটা 1.4 মিটার দীর্ঘ 1.4 মিটার দীর্ঘ একটা দণ্ড আছে। দণ্ডটার একদিকে 2 কেজি বস্তু রেখেছি, একদিকে রেখেছি 2 কেজি বস্তু, আরেকদিকে 5 কেজি বস্তু। এদিকে আছে 2 কেজি বস্তু আর এদিকে আছে 5 কেজি বস্তু। বলছে কোথায় ঠেকা দিয়ে রাখলে এটা স্থির থাকবে। তার মানে এর ভ্রামক আর এর ভ্রামক সমান হবে। আমি ধরলাম এই দূরত্বটা হচ্ছে এক্স আর এই দূরত্ব হবে 1.4 মাইনাস এক্স। তাহলে এই বস্তুটার ভ্রামক কত হবে? mg হচ্ছে এর ওজনটা কাজ করছে mg, m1g ধরলাম, এর ওজন কাজ করছে m2g। তাহলে এক্ষেত্রে ভ্রামক কত? m1g ইন্টু এক্স, m1g ইন্টু এক্স, এইটা সমান m2g ইন্টু 1.4 মাইনাস এক্স, কারণ দূরত্ব হচ্ছে 1.4 মাইনাস এক্স। জিটা লেখাও যা না লেখা দেয় কারণ কেটে যাচ্ছে, ঠিক আছে। তার মানে 2x ইজ ইকাল টু 5 ইন্টু 1.4 মাইনাস এক্স, তার মানে 2x ইজ ইকাল টু 7 মাইনাস 5x। এটা এদিকে গেল 7x ইজ ইকাল টু 7, তাহলে x ইজ ইকাল টু 1। তাহলে এই ডিস্টেন্সটা হতে হবে 1 মিটার। তার মানে এক যে ঠেকাটা দিতে হবে সেটা হচ্ছে 1 মিটার ডিস্টেন্স। বুঝে গেছে? 1 মিটার ডিস্টেন্সে যদি আমি ঠেকা দিই তাহলে বস্তুটা পড়বে না। নেক্সট অঙ্ক দিকে চলো। দেখো কি বলেছে, এল দৈর্ঘ্যের একটি দড়ির এক প্রান্তে একটি উল্লম্ব খুঁটির সঙ্গে যুক্ত একটি লোক একটি নির্দিষ্ট বলে দড়িটির অন্য প্রান্ত ধরে টানছে। খুঁটিটির কোন বিন্দুতে দড়িটি যুক্ত করলে লোকটির পক্ষে খুঁটিটিকে গোড়া থেকে উপরে ফেলা সহজ হবে। ঠিক আছে, তো মনে করো এরকম একটা খুঁটি আছে, এই খুঁটিটাকে এরকম একটা দড়ি দিয়ে বেঁধেছি। ঠিক আছে, এল দৈর্ঘ্যের একটা দড়ি দিয়ে বেঁধেছি, দিয়ে এখানে টানছি। আমি এই অ্যাঙ্গেলটা থিটা বললাম। তাহলে এইদিকে আমি একটা বল প্রয়োগ করছি, তাহলে খুঁটিটা এইদিকে এই বিন্দুর সাপেক্ষে ঘুরতে চাইছে। তাহলে বলের ভ্রামক কত হবে? বলের ভ্রামক হবে এফ গণিত লম্ব দূরত্ব, এই বিন্দুর লম্ব দূরত্ব হচ্ছে এইটা, আমি এটাকে নাম দিই ও এ বি সি। তাহলে এফ ইন্টু ওসি হচ্ছে লম্ব দূরত্ব। এই বলের সাপেক্ষে এই বিন্দুর সাপেক্ষে এফ বলের ভ্রামক হচ্ছে এফ ইন্টু ওসি। ঠিক আছে, এফ ইন্টু ওসি। ঠিক আছে, তো আমরা এখানে এই কোণটা 90 ডিগ্রি, তাহলে ওসি বাই ও এ সমান হচ্ছে সাইন থিটা, কারণ এটা লম্ব এটা অতিভুজ, লম্ব বাই অতিভুজ সাইন থিটা। তাহলে ওসি সমান লিখতে পারি ও এ সাইন থিটা, তাহলে এফ ইন্টু ও এ সাইন থিটা। ঠিক আছে, আবার দেখো এই কোণটার সাপেক্ষে এইটা ভূমি আর এইটা অতিভুজ, তাহলে ও এ বাই এ বি এটা সমান কস থিটা। তাহলে ও এ সমান কত হবে? ও এ সমান কত হবে? এ বি কস থিটা, সাইন থিটা আগে থেকেই ছিল। এ বি মানে হচ্ছে দণ্ডটার যে দড়িটা দিয়ে টানছি সেই দড়িটার দৈর্ঘ্য। তাহলে এফ ইন্টু এল এইটাকে লিখতে পারি হাফ সাইন 2 থিটা, তাহলে হাফ এফ এল সাইন 2 থিটা। বোঝা গেল? এবার এই বলের ভ্রামকটা সব থেকে বেশি কখন হবে? যখন সাইন 2 থিটাটা 1 হবে। সাইন 2 থিটাটার ম্যাক্সিমাম মান হচ্ছে কত? 1। তাহলে 2 থিটা কত? 2 থিটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে থিটা সমান কত হবে? 45 ডিগ্রি। তাহলে থিটাটা যদি 45 ডিগ্রি হয়, থিটাটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে আমাকে সব থেকে কম বল প্রয়োগ করলে খুব সহজেই খুঁটিটাকে উপরে ফেলা যাবে। তাহলে ও এর মান কত হবে? এটা যদি 45 হয় তাহলে ও এর মান কত হবে? ও এ সমান এ বি কস থিটা, তাহলে এ বি কস 45 ডিগ্রি। কস 45 এর মান হচ্ছে 1/√2, তাহলে এ বির মান হচ্ছে এল, তাহলে ও এর মান হবে কত? L/√2। অর্থাৎ আমাকে দড়িটা কোথায় আটকাতে হবে? দড়িটার যা দৈর্ঘ্য সেইটা √2, যেখানে দৈর্ঘ্য হচ্ছে সেইখানে যদি আটকিয়ে আমরা টানি তাহলে সব থেকে কম বল প্রয়োগ করে আমরা খুঁটিটাকে উপরে ফেলতে পারবো। বুঝা গেছে?
চলো নেক্সট দেখি। শুধু ক্যালকুলেশন আর কিচ্ছু নাই, এগুলো শুধু ক্যালকুলেশনগুলো করলেই পেয়ে যাবে। নেক্সট কি বলেছে? বলেছে আর ব্যাসার্ধের ডব্লু ওজনের একটি চাকার সামনে এইচ উচ্চতার একটি বাধা আছে। চাকাটির কেন্দ্রে ন্যূনতম কত বল প্রয়োগ করলে চাকাটি ওই বাধা অতিক্রম করতে পারবে? দারুণ অঙ্ক। সাইকেলে যাওয়ার সময় দেখবে যদি সামনে কোনো ইট পড়ে, সেই ইটটাকে অতিক্রম করতে অসুবিধা হয়। মনে করি সামনে একটা ইট পড়েছে, এইটা হচ্ছে সেন্টার, এইচ উচ্চতার একটা ইট পড়েছে, তো আমি ইটটাকে অতিক্রম করতে চাইছি, তাহলে আমাকে কত বল প্রয়োগ করতে হবে জানতে চাইছে। চাকাটির কেন্দ্রে ন্যূনতম কত বল প্রয়োগ করলে, তো আমি যেটা বল প্রয়োগ করছি সেটা এই দিক বরাবর এফ, আর চাকাটার যে ওজন সেটা এই দিক বরাবর ডব্লু, এটাকে ও বললাম। ধরলাম চাকাটার যে ব্যাসার্ধ সেটা হচ্ছে আর, এটাকে কতগুলো নাম দিই, ও এ, এই কিলকটার নাম দিলাম বি, এইখানের নাম দিলাম সি। ঠিক আছে, ঠিক আছে। চলো এইখান থেকে একটা লম্ব টানি, আর এইখান থেকে একটা লম্ব টানি। এই বলটা কি চাইছে? তাকে এইদিকে ঘোরাতে, চাকাটাকে এদিকে নিয়ে আসতে। আর এই বলটা কি চাইছে? চাকাটাকে নিচে নামাতে। যদি এফ বলের ভ্রামক বি বিন্দুর সাপেক্ষে ডব্লু বলের ভ্রামক বি বিন্দুর সাপেক্ষের থেকে বেশি হয়, তাহলেই একমাত্র চাকাটা উপর দিকে উঠতে পারবে। ঠিক আছে, বোঝা গেল? আমি এই বিন্দুটাকে সি বলেছি, এই বিন্দুটাকে ডি বলি। এফ বলের ভ্রামক কত? এফ ইন্টু এই ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা কত? আর মাইনাস এইচ। কী করে পেলাম? ব্যাসার্ধ ধরেছি আর, সেখান থেকে এইচ বাদ দেবো, তাহলে এটা হচ্ছে আর মাইনাস এইচ। এইটা গ্রেটার দেন হতে হবে ডব্লু ইন্টু এই বিডি দূরত্বটা, বিডি রেখে দিই। যেহেতু আমাদের ন্যূনতম বল চেয়েছে, তাহলে আমরা এটাকে ইকুয়াল করে দিই। দেখো এই ওবিটা যুক্ত করলাম, বিডি সমান কি লিখতে পারি? তো √, বিডি সমান লিখতে পারি ওবি স্কোয়ার মাইনাস ওডি স্কোয়ার, তাই তো? এটা সমকোণী ত্রিভুজ, অতিভুজের স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার সমান এই ভূমি স্কোয়ার, √, করে দিলে। ওবি হচ্ছে আর, তাহলে √, আর স্কোয়ার মাইনাস ওডিটা কত? ওডি হচ্ছে আর মাইনাস এইচ, তাহলে আর মাইনাস এইচ তার হোল স্কোয়ার, √, আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার প্লাস 2RH মাইনাস এইচ স্কোয়ার। এই মাইনাস বি এর হোল স্কোয়ার ভেঙে দিলাম, মাইনাস দিয়ে গুণ করে দিলাম, তাহলে এটা বেরোবে √, আর স্কোয়ার কেটে গেল 2RH মাইনাস এইচ স্কোয়ার। বিডির মানটা এখানে বসিয়ে দিই, তাহলে এফ ইন্টু আর মাইনাস এইচ ইজিক্যাল টু ডব্লু ইন্টু √, 2RH মাইনাস এইচ স্কোয়ার। তাহলে প্রযুক্ত বলের মান কত? ডব্লু ইন্টু √, 2RH মাইনাস এইচ স্কোয়ার বাই আর মাইনাস এইচ। এইটাই হচ্ছে প্রযুক্ত বলের মান। প্রযুক্ত বলটা এর থেকে অ্যাকচুয়ালি বেশি হতে হবে, প্রযুক্ত বলটা অ্যাকচুয়ালি এর থেকে বেশি হতে হবে, তাহলে চাকাটা এই বাধাটাকে অতিক্রম করতে পারবে। অর্থাৎ এফ বলের ভ্রামকটা ডব্লু বলের ভ্রামকের থেকে বেশি হতে হবে বি বিন্দুর সাপেক্ষে। যখনই আমরা ভ্রামকের কথা বলবো তখনই একটা বিন্দুকে কিন্তু বলতে হবে, সেই বিন্দুর সাপেক্ষে ভ্রামকটা বেশি হতে হবে। ঠিক আছে, চলো নেক্সট দেখি। আচ্ছা, আর দুটো আছে, চলো নেক্সট। তো কি বলেছে? আর ব্যাসার্ধের এবং ডব্লু ওজনের একটি সুষম গোলকের উপর একটি অনুভূমিক বল এফ প্রয়োগ করা হলো, ফলে গোলকটি অনুভূমিক টেবিলের উপরে হড়কে যাচ্ছে। হড়কে যাচ্ছে মানে কি? ঘুরছে না, স্লিপ কাটছে। গোলক ও টেবিলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক মিউ হলে দেখাও এই সমান আর 1 মাইনাস মিউ ডব্লু। মানে এরকম বলেছে, যেরকম একটা টেবিল আছে, টেবিলের উপর এরকম একটা গোলক আছে, ঠিক আছে? এরকম একটা গোলক আছে। তো এই গোলকটার উপর একটা বল প্রয়োগ করেছি, নিশ্চয়ই সেন্টার নাই, সেন্টার থেকে নিচে একটা বল প্রয়োগ করেছি।
এইটা হচ্ছে আমাদের সেন্টার। আমি এই সাইডে একটা বল প্রয়োগ করেছি, ওর ওজনটা নিচের দিকে কাজ করছে, ঘর্ষণ বলটা যেহেতু এদিকে মুভ করতে চাইছে, ঘর্ষণ বলটা এদিকে কাজ করছে, ঠিক আছে। বস্তুটা ঘুরছে না, চাকাটা ঘুরছে না, এখানে চাকাটাকে ঘোরায় কিন্তু ঘর্ষণ বল। ঘর্ষণ বলটা এই বিন্দুর সাপেক্ষে এইদিকে ঘোরায়, আর প্রযুক্ত বলটা এই চাকাটাকে এইদিকে ঘোরাচ্ছে এই বিন্দুর সাপেক্ষে। একটু বুঝতেই পারবে যে এই বলটা কি করবে, এই চাকাটা এইদিকে ঘোরাতে চাইবে, আর ঘর্ষণ বলটা কি করবে, এইদিকে ঘোরাতে চাইবে। যদি দুটোর ভ্রামক সমান হয়ে যায়, তাহলে কিন্তু চাকাটা ঘুরবে না, তখন হড়কে যাবে, ঘুরবেই না। তাহলে না ঘোরার সত্য হচ্ছে এফ ইন্টু ও বিন্দুর সাপেক্ষে এই ডিস্টেন্সটা কত, এফ বলের ভ্রামক কত, এফ ইন্টু এই ডিস্টেন্সটা আর মাইনাস এইচ। এটা যদি আর হয় আর এটা যদি এইচ হয়, তাহলে এটা আর মাইনাস এইচ সমান এফ ইন্টু আর। ঠিক আছে, আমাকে এইচটা বার করতে বলেছে। এবার এফ সমান মিউ ডব্লিউ আমরা জানি, তাহলে আর মাইনাস এইচ ইজ ইকাল টু এফ আর বাই এফ। এফ মানে হচ্ছে মিউ ডব্লিউ বসিয়ে দিই, তাহলে মিউ ডব্লিউ আর বাই এফ। তাহলে এইচ ইজ ইকাল টু কত হবে, আর মাইনাস মিউ ডব্লিউ আর বাই এফ। তাহলে এই সমান আরটা কমন নিয়ে নিলে 1 মাইনাস মিউ ডব্লিউ বাই এফ। তাহলে এইটি হচ্ছে আমাদের যে হাইটে বলটা প্রয়োগ করতে হবে তার ইকুয়েশন। বুঝতে গেল? ঠিক আছে, তো আশা করি বুঝতে পারলে। আরেকটা অঙ্ক আছে, এটা আমরা পরের দিনকে আলোচনা করব। এইটা অনেকটা বড় অঙ্ক, এই সময়ের মধ্যে আর এটাকে আলোচনা করা যাবে না, অল্পের মধ্যেই থাক। পরের দিন আমরা ওটাকে পরের প্রশ্নটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আজ এই পর্যন্ত থাক, পরে ভিডিওতে আবার দেখা হবে। ভালো থেকো।